হ্যালো ক্লাস 10 স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বভীতি। আজকে আমরা ফিরে চলে এসেছি ক্লাস 10-এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলো চ্যাপ্টার নিয়ে। আজকে আমরা আলোচনা করব আলো চ্যাপ্টার সম্পর্কে বিভিন্ন বিষয়বস্তু। আমরা আমাদের আলো চ্যাপ্টারের প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে দর্পণ। আমরা সাধারণত জানি যে দর্পণকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। দর্পণকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গোলীয় দর্পণ আর একটা হচ্ছে সমতল দর্পণ। আর একটা হচ্ছে তোমাদের সমতল দর্পণ, একটা গোলীয় দর্পণ আর একটা হচ্ছে সমতল দর্পণ। এবার এই গোলীয় দর্পণকে কাকে বলছে আর সমতল দর্পণ কাকে বলছে? গোলীয় দর্পণ হচ্ছে যখন কোনো দর্পণ কোনো গোলকের অংশ হবে তখন তাকেই বলছে গোলীয় দর্পণ। আর সমতল দর্পণ আমরা সবাই জানি যে ওটা কোনো গোলকের অংশ নয়, একটা সমতল কাঁচ দিয়ে তৈরি বা সমতল পৃষ্ঠ দিয়ে তৈরি। এই সমতল দর্পণের ফোকাস ও বক্রতা ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু অসীম হয়। মানে একটা ধরা হয় যে সমতল একটা গোলকের খুব ক্ষুদ্র অংশ। সমতল দর্পণকে ধরা হয় যে একটা বড় একটা কাঁচের গোলকের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে ওই সমতল দর্পণ। তাই বলা হয় যে সমতল দর্পণের ফোকাস ও বক্রতা ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে অসীম। অর্থাৎ অসীম দৈর্ঘ্যের একটা বক্রতা ব্যাসার্ধের গোলক দ্বারা তৈরি একটা গোলকের অসীম দৈর্ঘ্যের বক্রতা ব্যাসার্ধ দ্বারা তৈরি একটি গোলকের ক্ষুদ্র অংশ কেটেই সমতল দর্পণ বানানো হয়েছে। গোলীয় দর্পণ কি বলছি না, কোনো দর্পণ যদি কোনো গোলকের অংশ হয় তখন তাকে বলছি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ কখন হয় না, যখন ওই কোনো গোলকের ভেতরের পৃষ্ঠটা প্রতিফলক তলরূপে কাজ করবে এবং বাইরের পৃষ্ঠটা কিন্তু প্রতিফলক তলরূপে কাজ করবে না, ঘষা থাকবে, ওখানে আলোর কোনো প্রতিফলন ঘটবে না। কি বলছি না, কোনো গোলীয় দর্পণের ভেতরে দেখো যে বাইরের পৃষ্ঠে হলুদ রঙের ক্র্যাশ দেওয়া আছে, মানে ওটা ঘষা, ওর মধ্যে আলোর প্রতিফলন হয় না। ভেতরের পৃষ্ঠটাতে কিন্তু আলোর প্রতিফলন হয়। যখন কোনো গোলীয় দর্পণের ভেতরের পৃষ্ঠটা প্রতিফলক তলরূপে কাজ করবে তখন সেটা হয়ে যাবে অবতল দর্পণ। আবার যখন কোনো গোলীয় দর্পণের বাইরের পৃষ্ঠটা প্রতিফলক তলরূপে কাজ করবে তখন সেটা হয়ে যাবে উত্তল দর্পণ। তো গোলীয় দর্পণ কাকে বলছি, আর অবতল দর্পণ কাকে বলি, আর উত্তল দর্পণ কাকে বলছি, এই তিনটা আরেকবার ভালো করে বুঝে নাও। গোলীয় দর্পণ কাকে বললাম না, যখন কোনো দর্পণ কোনো গোলকের অংশ হবে তখন তাকে বলছি গোলীয় দর্পণ। অবতল দর্পণ কাকে বলছে না, যখন কোনো গোলকের ভেতরের পৃষ্ঠটা প্রতিফলক তলরূপে কাজ করবে তখন সেটা হচ্ছে অবতল দর্পণ। আর যখন কোনো গোলকের বাইরের পৃষ্ঠটা প্রতিফলক তলরূপে কাজ করবে সেটা হচ্ছে উত্তল দর্পণ। এবার আমরা গোলীয় দর্পণের বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য বা ধর্ম সম্পর্কে, যে সমস্ত জিনিস খুব জানা প্রয়োজন সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথম আমরা আসছি বক্রতা কেন্দ্র। দেখো, আমরা জেনেছি যে গোলীয় দর্পণ কোনো গোলকের অংশ। গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকেই বলছে বক্রতা কেন্দ্র। ধরো এই গোলকটির কেন্দ্র হচ্ছে এইখানে অবস্থিত, তার মানে এটাই হচ্ছে তার বক্রতা কেন্দ্র। এই গোলকটির কেন্দ্র যদি এখানে অবস্থিত হয় তাই এটাই তার বক্রতা কেন্দ্র। আবার বক্রতা ব্যাসার্ধ, পরেরটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আমরা দেখি যে গোলক মানে তার একটা ব্যাসার্ধ থাকবে। কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার ব্যাসার্ধকেই বলছে বক্রতা ব্যাসার্ধ। আমার চিহ্নিতকরণ করা আছে, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে এইটা, এটা তার বক্রতা ব্যাসার্ধ। আবার এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে ওইটা, ওটাই তার বক্রতা ব্যাসার্ধ। পরে যে টপিকটা আছে মেরু বা মধ্যবিন্দু। এবার গোলীয় দর্পণের প্রতিফলক তল আছে। এই যে প্রতিফলক তলের যে মধ্যবিন্দু এইটাকেই বলছে না মেরু বা মধ্যবিন্দু। এই যে উত্তল দর্পণের যে প্রতিফলক তল বাইরের দিকে আছে, এর প্রতিফলক তলের মধ্যবিন্দু যদি এইটা হয় তো এটাই তার হচ্ছে না মধ্যবিন্দু বা মেরু। এই এই যে বক্রতা ব্যাসার্ধ ও মেরুর সংযোজক যে সরল রেখা, এটা হচ্ছে প্রধান অক্ষ। আমরা এখানে লাল রং দিয়ে প্রধান অক্ষ দিকে চিহ্নিত করেছি। না, বক্রতা ব্যাসার্ধ ও মেরুর সংযোজক সরলরেখাকেই বলছে প্রধান অক্ষ। কি বলছে না, প্রধান অক্ষ। উন্মেষ কাকে বলছে না, দর্পণের দুই যে প্রান্ত, এই প্রান্ত আর এই যে প্রান্ত, এই প্রান্তের মধ্যবর্তী যে সংযোজক সরলরেখা, এই সংযোজক সরলরেখাকেই বলছে উন্মেষ।
এই দর্পণের ক্ষেত্রে এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুটো প্রান্তের মধ্যবর্তী সংযোজক সরলরেখা গ্রিন রেখা দিয়ে টানা হয়েছে, ওইটাই হচ্ছে দর্পণের উন্মেষ। তো এই কয়েকটা বিষয় আমাদের কিন্তু দর্পণের ক্ষেত্রে খুব মনে রাখতে হবে। চলো এর পরের টপিক। এবারের টপিক হচ্ছে প্রতিফলন সম্পর্কে। তো প্রতিফলন কাকে বলে? না দেখো, এই যে এটা হচ্ছে প্রতিফলক, এই গ্রিন কালারের যে এটা দেওয়া আছে এটা হচ্ছে প্রতিফলক, এটা প্রতিফলক। তো আলোক রশ্মি কোনো একটা মাধ্যম থেকে দ্বিতীয় কোনো মাধ্যমে আপতিত হয়ে অভিমুখ পরিবর্তনের পর আবার প্রথম মাধ্যমে ফিরে আসার, এরকম এই আলোক রশ্মি এইভাবে এসছে, এইভাবে আস্তে 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 এইখানে একটা প্রতিফলককে বাধাপ্রাপ্ত হয়েছে বা অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়েছে, সেখানে পক্ষে কী হচ্ছে আবার অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে। এই ঘটনাটাকেই বলছে আলোর প্রতিফলন। এই প্রতিফলনের ক্ষেত্রে কয়েকটা বিষয়, কয়েকটা রাশি দেখো আমাদের খুব জানা প্রয়োজন। এইটা হচ্ছে প্রতিফলক, যেখান থেকে আলো ফিরে যাচ্ছে সেটা হচ্ছে প্রতিফলক। আবার আলো রশ্মি যে পথে আপতিত হচ্ছে সেই পথকেই বলা হচ্ছে আপতিত রশ্মি। আর যে পথে আপতিত হচ্ছে সেটাকে বলছে আপতিত রশ্মি। আবার আলো রশ্মি যে পথে প্রতিফলনের আচ্ছা, যে বিন্দুতে গিয়ে আপতিত হয় সেটাকে বলা হয়, এই যে বিন্দুতে আপতিত হয়েছে এটাকে বলা হয় আপাতন বিন্দু, আপাতন বিন্দু। আবার আপাতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব, অঙ্কিত লম্ব কি বলা হয়? অভিলম্ব। আলো রশ্মির প্রতিফলনের পর যে পথে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। তাই কি বলা হয়? না প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী যে কোণ তাকে বলা হচ্ছে আপাতন কোণ, যেখানে আমরা আপাতনকে আই দিয়ে চিহ্নিত করেছি। কি দিয়ে চিহ্নিত করেছি? না আই দিয়ে চিহ্নিত করেছি। প্রতিফলন কোণ, না আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও অবিলম্বের, প্রতিফলিত রশ্মি, যে প্রতিফলিত রশ্মি ও এই যে অবিলম্ব এদের মধ্যবর্তী যে কোণ, এই কোণটাকেই বলছে প্রতিফলন কোণ। দেখো একটা জিনিস নিচে বলা আছে যে প্রতিফলনের সূত্রদ্বয় সমতল দর্পণের সঙ্গে সঙ্গে গোলীয় দর্পণেও কিন্তু প্রযোজ্য। প্রতিফলনের সূত্রদ্বয় সমতল দর্পণের সঙ্গে সঙ্গে গোলীয় দর্পণের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আমি চিত্রটা যেরকমভাবে সমতল দর্পণের ক্ষেত্রে দেখেছি সেরকম কিন্তু গোলীয় দর্পণের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এই প্রতিফলনের দুটো সূত্র আছে, এটা প্রথম সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রটা কি? না প্রথম সূত্র বলছি যে আপতিত রশ্মি, এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সবাই একই সমতলে থাকবে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। দ্বিতীয় সূত্র, এই যে প্রতিফলন কোণ আপাতন কোণের সঙ্গে সমান হবে, অর্থাৎ আপাতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদাই সমান, যেখানে বলা আছে আই ইকুয়াল টু আর। এবার যাবো আমরা পরের টপিক। পরের টপিক কি দেখো এখানে, না পরের গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন হবে কিভাবে? দেখো এইটা একটা গোলীয় দর্পণ, এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ আর এটা হচ্ছে অবতল দর্পণ। এই উত্তল দর্পণে এ ও এ ও আলোক রশ্মি, এ ও পথে ও বিতে আপতিত হয়ে প্রতিফলনের পর কি হয়েছে ও বি পথে কিন্তু সে বেরিয়ে গেছে। এটা ওটা হচ্ছে আপতিত রশ্মি, ও বিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। ঠিক আছে। আচ্ছা, এবার এই যে আপাতন বিন্দু ও বক্রতা কেন্দ্র সি, এই দুটো সংযোগ সরলরেখা টানলেই এটাই আমরা পেয়ে যাব অভিলম্ব। অভিলম্ব সি ডিটা হচ্ছে এখানে অভিলম্ব। আবার যদি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখি, এখানে এ ও আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হয়ে ও বি পথে কিন্তু চলে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা ওটা হচ্ছে আপতিত রশ্মি আর ও বিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এবার এই আপাতন বিন্দু হচ্ছে ও, আপাতন বিন্দু ও, এই বক্রতা কেন্দ্র ও আপতন বিন্দুর সংযোজক সরল রেখা, এই সংযোজক সরল রেখাটাই কিন্তু অভিলম্ব। কি না অভিলম্ব। এই আপতিত রশ্মি এ ও অভিলম্ব সি ওর মধ্যবর্তী কোণকেই বলছে আপাতন কোণ আই। প্রতিফলিত রশ্মি ও বি ও অভিলম্বের মধ্যবর্তী কোণ হচ্ছে প্রতিফলন কোণ আর। তেমনি উভয় ক্ষেত্রেই এটা ঠিক আছে। তো এইবার আমরা একটু খেয়াল করে দেখো যে এটা যে উত্তল দর্পণ, এই উত্তল দর্পণের ক্ষেত্রে
প্রতিফলক তল যেদিকে তার বিপরীত দিকে কিন্তু বক্রতা কেন্দ্র আছে। কিন্তু অবতল দর্পণের প্রতিফলক তলটা তো গলি দর্পণের ভেতরের দিকে, গলি দর্পণ তো ভেতরের দিকে। এই গলি দর্পণের প্রতিফলক তল যেদিকে সেদিকেই কিন্তু তোমার বক্রতা কেন্দ্র অবস্থান করছে। চলো পরের টপিকে। এবার আমরা জানবো গলি দর্পণের ফোকাস সম্পর্কে। দেখো, এইটা একটা অবতল দর্পণ আঁকা আছে। এই অবতল দর্পণের প্রধান অক্ষ হচ্ছে সিপি, আর সিপি হচ্ছে প্রধান অক্ষ। আলোক রশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি কিন্তু আপতিত হয়েছে। প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের অবতল দর্পণের প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে এই এফ বিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে। এই এফ বিন্দুতে মিলিত হয়েছে। একে এই বিন্দুকে কি বলা হচ্ছে না, এই বিন্দুকে বলছে অবতল দর্পণের ফোকাস। দেখো, এখানে সমান্তরাল রশ্মিগুচ্ছ পরস্পর কাছাকাছি এসে একটা বিন্দুতে, প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাই যেহেতু আলোক রশ্মি পরস্পর কাছাকাছি চলে এসেছে, পরস্পর এক জায়গায় এসে মিলিত হয়েছে, তাই এই দর্পণকে অভিসারী দর্পণ বলা হয়। কি দর্পণ বলা হয় না, অভিসারী দর্পণ বলা হয়। আর উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, এইখানে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি নীল কালারে, আপতিত রশ্মিগুলোকে নীল কালারে দেখা হয়েছে না। এই সিপি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কিন্তু আপতিত হয়ে না প্রতিফলনের পর দর্পণ থেকে মানে পরস্পর দূরে সরে গেছে। এখানে কি ছিল, অবতল দর্পণে কি ছিল, পরস্পর কাছে চলে এসেছিল, উত্তল দর্পণে দেখো পরস্পর সমান্তরাল রশ্মি আপতিত হয়ে কিন্তু পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য উত্তল দর্পণকে অপসারী দর্পণও বলা হয়। কি বলা হয় না, অপসারী দর্পণ বলা হয়। তো এই যে অবতল দর্পণের যে বিন্দু মিলিত হচ্ছে কিংবা উত্তল দর্পণের যে বিন্দুকে অপসৃত হচ্ছে, সেই বিন্দুকে কি বলা হয় না, সেই বিন্দুকে বলা হচ্ছে ফোকাস। সেই বিন্দুকে কি বলা হচ্ছে না, ফোকাস বিন্দু। ফোকাস বিন্দুর সংজ্ঞা কি হয়েছে না, আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, এটা ভুলে গেছি একটু, যে বিন্দুতে মিলিত হয় অবতল দর্পণের ক্ষেত্রে, কিংবা প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে নির্গত হচ্ছে বা অপসৃত হচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণের ক্ষেত্রে, সেই বিন্দুকে ওই দর্পণের ফোকাস বিন্দু বলা হয়। এবার এই যে ফোকাস বিন্দু এফ, এখানে এফ, এই ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে ডিস্টেন্স, এই সিপি কে বলছে কিন্তু আমাদের ফোকাস দূরত্ব। এই যে ফোকাস বিন্দু এফ থেকে এই যে পি বিন্দু মেরু পর্যন্ত ডিস্টেন্সকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে তোমরা ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করো। এই আলোর পরবর্তী পার্টগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।